তুমি আবারও গান গাওয়া শুরু করো আরিয়ান। পড়াশোনার পাশাপাশি তুমি চাইলে একজন প্রফেশনাল সিঙ্গার হতে পারবে। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি খ্যাতি লাভের জন্য সিঙ্গার হতে চাই না রিদি। আমি ভালো থাকার জন্য গান গাই। গানের মাঝে নিজের অস্তিত্ব আর তোমাকে খুঁজে পাই আমি। রিদিতা মাথা উঠিয়ে বলল, তোমার গানের গলা অসাধারণ। সকলের মাঝে এই গানের গলা ছড়িয়ে দাও তুমি। যশ, খ্যাতি আর সম্মানের জন্য নয়, লাখো কোটি মানুষের শান্তি দেওয়ার জন্য গান গাইবে তুমি। কি পারবে না? আরিয়ান রিদিতার দিকে তাকিয়ে দুহাতে ওর নরম গাল স্পর্শ করে কোমল কণ্ঠে বলল, যদি তুমি পাশে থাকো তাহলে আজীবন গাইব। তুমি আমার অনুপ্রেরণা। আর আমি যদি সব সময় না থাকি? রিদিতার কণ্ঠে আশঙ্কা। হঠাৎ এ ধরনের কথা শুনে আরিয়ান ভীষণভাবে চমকে উঠল। তার হৃদস্পন্দন যেন সাময়িক সময়ের জন্য থেমে গেল। হৃৎপিণ্ডে অদ্ভুত একটা তীব্র চাপ অনুভব করল সে। হৃদিবিহীন সে নিজেকে, নিজের অস্তিত্বকে কল্পনা করতে পারে না। সেখানে তাকে ছাড়া বেঁচে থাকার তো প্রশ্নই ওঠে না। তার ভেতরটা মনের অজান্তেই দুমড়ে মুচড়ে গেল কিছু মুহূর্তের জন্য। নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম হলো। হঠাৎ করে সে হৃদিতাকে খুব শক্তভাবে জড়িয়ে ধরল। চোখ থেকে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। হৃদিতা থমকে গেল। আরিয়ান শান্ত অথচ চাপা কষ্টে বলতে লাগলো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না রিদি, কখনো না, কোনো দিনও না। তুমি না, আমি অস্তিত্বহীন। তোমাকে ছাড়া আমি কোনোভাবেই বেঁচে থাকতে পারবো না। এটা সাময়িক সময়ের কোনো আবেগ নয় যে কিছুদিন পরেই তা মিটে যাবে। এই আবেগ অনন্তকালের, চিরকালের। তুমি এই ধরনের কথা আর কখনো বলবে না আমার সামনে। বলে আরিয়ান নীরবভাবে অশ্রু বিসর্জন করতে লাগলো। সে এভাবে কখনোই কাঁদে না। ছোটবেলায় মা বাবার ঝগড়া দেখে দেখে বড় হতে থাকায় তার মনটা একদম পাথরের মতো শক্ত হয়ে গেছিল। এরপর বাবার মৃত্যুর সময় কেবল বুক ফেটে কান্না এসেছিল তার। এরপর শত কষ্ট চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু ঝরে না তার। সেই ছেলে তৃতীয়বারের মতো তার প্রিয়তমাকে হারানোর ভয়ে কাঁদছে। হৃদিতার চোখেও অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে। আরিয়ানের কষ্টে তারও বুকটা ফেটে যাচ্ছে। সে এতটা ভেবেচিন্তে কথাটা বলেনি, কিন্তু এখন বুঝতে পারলো তার কথাটা বলা একদম উচিত হয়নি। আরিয়ানকে ইচ্ছাকৃতভাবে ন্যূনতম কষ্ট সে কখনো দিতে চায় না। আরিয়ানের হাত দুটো শক্ত করে ধরে কমল কণ্ঠে হৃদিতা বলল, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না আরিয়ান। অসম্ভব ভালোবাসি তোমাকে। মরণ যদি হয়, মরণের পরেও আমার আত্মা বলতে থাকবে ভালোবাসি আরিয়ান। দুজন একে অপরকে জড়িয়ে ধরে দুজনের কাঁধে মাথা রেখে বসে রইল। পিনপতন নীরবতার মাঝে দুটি হৃদয়ের হৃদস্পন্দন যেন তীব্র গতিতে বেড়ে চলেছে। নীরবতার মাঝেও হাজারো কথা বিনিময় হয়ে যাচ্ছে হৃৎপিণ্ডের ধুকপুকানির মাধ্যমে। দুটি পবিত্র আর সত্যিকারের ভালোবাসার এই অনিন্দ সুন্দর দৃশ্যের সাক্ষী হয়ে রইল আকাশে জল জল করতে থাকা শুভ্র রূপালী চাঁদ এবং হাজারো লক্ষ তারা। ধীরে ধীরে তারাও মেঘের আড়ালে লুকাতে লাগলো, যেন তাদের নজর না লেগে যায় এই অসামান্য ভালোবাসা ও প্রেম অনুভূতির প্রতি। সকাল থেকে মিসেস শায়লার সাদিকা বেগমের সাথে রান্নাঘরে কাজে লেগে আছে হৃদিতা। সাথে রুহিও আছে। তাদের উদ্দেশ্য হলো আজকে নিজেদের হাতে রান্না করে ফ্যামিলির মানুষগুলোকে খাওয়ানো। অনেকদিন হলো নিজের হাতে রান্না করে প্রিয় মানুষগুলোকে খাওয়ানো হয় না। হৃদিতাকে আজকে ভীষণ ব্যস্ত দেখাচ্ছে। রান্নার ব্যাপারে সে একদমই অনভিজ্ঞ এবং অপটু, তবুও নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ভালো করে রান্না করার জন্য। আরিয়ানের প্রিয় সর্ষে ইলিশ, গরুর মাংসের কালাভুনা আর বাসন্তী পোলাও রান্না করবে সে নিজের হাতে। একথা মিসেস শায়লাকে স্পষ্টভাবে বলে দিয়েছে সে। মিসেস শায়লাও হাসি মুখে মেনে নিয়েছেন। দূর থেকে আরিয়ান লক্ষ্য করে যাচ্ছে সবটা। খুব নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার প্রেয়সীকে। ব্যস্ত ভঙ্গিতে ঘরমাক্ত চেহারায় অন্যরকম লাগছে তার হৃদিকে। তবে চেহারায় একটা অন্যরকম মাধুর্য ও লাবণ্যতা এসেছে। এই নতুন রূপেও হৃদিতাকে অপরূপ সুন্দরী মনে হচ্ছে আরিয়ানের কাছে। বারবার ভীষণভাবে প্রেমে পড়ে যাচ্ছে মেয়েটার প্রতি। আরিয়ান নিজের বুকের বাপাশে হাত দিয়ে আনমনে মাদকতাময় কণ্ঠে কাতরভাবে বলে উঠল, হৃদি, তোমাকে একেবারে আমার বউ আর পটুগিন্নির মতো লাগছে। আর কত রূপ দেখাবে নিজের এই জন্মে, আর তোমার কত রূপের কত ভাবে প্রেমে পড়বো হৃদি। তোমাকে নিয়ে মুগ্ধতা, ঘোর প্রেম, ভালোবাসা কোনোটাই এই জীবনে শেষ হবে না। আরিয়ান কয়েকবার হৃদিতাকে তার কাছে আসার ইশারা করলেও সে দেখতে পায়নি। উল্টেও রুহি সেটা দেখে হৃদিতাকে বলে উঠেছে, হৃদিতা ভাবি, আরিয়ান ভাইয়া তোমাকে ডাকছে। এই কথা শোনার পর রান্নাঘরে থাকা সকলে একত্রে থাকলো সামনের দিকে এবং পরে হৃদিতার দিকে।
সবাই মিটিমিটি করে মুখ টিপে হাসছে। বেচারা আরিয়ান লজ্জা পেয়ে মাথা চুলকাতে চুলকাতে দ্রুত সেখান থেকে কেটে পড়ে। হৃদিতা লজ্জায় মাথা নিচু করে মুখ লোকালো। আবারও গাল দুটো তার আরক্তিম এবং গরম হয়ে উঠেছে। দুপুরবেলা হৃদিতার রান্না করা সর্ষে ইলিশের লবণ কম আর গরুর মাংসের কালা ভুনাতে ঝাল বেশি হয়ে গিয়েছিল। প্রথমবার কাঁচা হাতের রান্না বলে হয়তো এরকম হয়েছে, কিন্তু আরিয়ান একটিবারও প্রতিবাদ কিংবা অভিযোগ করেনি। উল্টো হাসি মুখে সব খাবার খেয়ে নিয়ে হৃদিতার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। অন্য কেউ যেন হৃদিতার রান্নার খুদ ধরতে না পারে, সে যেন সবটা তরকারি সে নিজে খেয়েছে। এতে সবাই অবাক হলেও আরিয়ান পাত্তা দেয়নি। যদিও এতগুলো স্বাধীন খাবার একসাথে খেতে বেচারার অনেক কষ্ট হয়েছে, তবুও প্রিয় মানুষটির হাসি মুখ ধরে রাখার জন্য সে সব করতে পারে। খাওয়া শেষে হৃদিতার হাসি মাখা মুখটা দেখে মনের কোণে এক চিলতে অনাবিল প্রশান্তি অনুভব করলো আরিয়ান। বিকেলবেলা বাগানের ফুল গাছগুলোর পরিচর্যা করছে হৃদিতা। গোলাপ, বেলি, কাঠগোলাপ, শিউলি, রজনীগন্ধা, হাসনাহেনা, গন্ধরাজ, গ্লাডিওলাস সহ দেশি বিদেশি অনেক রকমের ফুল গাছ সে নিজের হাতে লাগিয়েছে। প্রতিদিন নিজ হাতে সেগুলোর পরিচর্যা করে সে। আজও তেমনিভাবে ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল। হঠাৎ চলে কারো হাতের স্পর্শ অনুভব করে দ্রুত পেছনে তাকালো সে। দেখতে পেল আরিয়ান তার কানের পিঠে একটা কাঠগোলাপ ফুল গুজে দিচ্ছে। স্মিত হেসে সামনের দিকে সম্পূর্ণভাবে ঘুরে তাকালো হৃদিতা। ঘোর লাগানো মুগ্ধ কণ্ঠে আরিয়ানকে বলল, খুব সুন্দর লাগছে। আমাকে না ফুলগুলোকে? তোমাকে। যা, মিথ্যে কথা। একদম মিথ্যে কথা নয়, তোমার স্পর্শে ফুলগুলোও সুন্দর হয়ে গেছে। আর এটা সাধারণ কোনো চোখ দিয়ে দেখা যাবে না। এটা দেখতে হলে কিংবা অনুভব করতে হলে প্রেমিক হতে হবে। একটা বিশুদ্ধ হৃদয় দিয়ে ভালোবাসার অনুভূতি বুঝতে হবে। আরিয়ান ঘোল লাগানো দৃষ্টি নিয়ে হৃদিতার দিকে তাকিয়ে রইল। হৃদিতা লজ্জা পেয়ে পেছনে ফিরে মুখ লোকালো। আরিয়ান তার হাত ধরে নিজের মুখের সামনাসামনি এনে দাঁড় করালো। মাদকতাময় আবেশী কণ্ঠে আরিয়ান বলতে লাগলো, কি জাদু করলে আমায় হৃদি। একটা মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারি না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা নিঃশ্বাসে তোমাকে অনুভব করি। একটা মুহূর্ত তুমি চোখের আড়াল হলে নিঃশ্বাস আটকে আসে আমার। বলো কিভাবে ঠিক করবো এই আমিকে? আমি যে আর আমার মধ্যে নেই, সম্পূর্ণ তোমার মাঝে বিলীন হয়ে গিয়েছি। হৃদিতা মৃদু হেসে বলল, কিছু কিছু অসুখ সেরে না ওঠাই ভালো। তারপর একটু থেমে আবারও বলল, কিছু কিছু রোগে সারা জীবন আরোগ্য না হয়ে থাকাই ভালো। এতটাও আসক্ত হয়েও না কারোর প্রতি, যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না। নিয়তির অদৃশ্য নির্মম বেড়াজালে যদি সেই মানুষটাকে কখনো হারিয়ে ফেলো, তখন বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়বে। আমি যখন থাকবো না, তখন আমার সমস্ত প্রিয় জিনিসগুলোর মাঝে আমাকে খুঁজে পাবে তুমি। ভোরের সূর্য হয়ে আমাকে দেখতে হবে, দক্ষিণা বাতাসের মধ্যে আমাকে খুঁজে পাবে, নীল আকাশের মধ্যে আমাকে ভেসে বেড়াতে দেখবে, আর রাতের চাঁদের মধ্যে আমাকে অনুভব করতে পারবে। আরিয়ান অসন্তুষ্ট হলো। হাসি খুশি প্রাণোচ্ছল চেহারাটায় মুহূর্তে বিষাদের কালো ছায়া এসে ভর করলো। হৃদিতার হাত ছাড়িয়ে নিয়ে এক বুক অভিমান নিয়ে দ্রুত পায়ে ছাদ থেকে নেমে পড়ল সে। হৃদিতা তার অভিমান ভাঙ্গাতে তার পেছন পেছন ছুটে চলল। আরিয়ান রুমে এসে দরজা লক করে বসে রইল। হৃদিতা অনেকবার ডাকার পরেও সে দরজা খুলল না। এভাবে প্রায় 1 ঘন্টা যাবৎ দরজার বাহিরে দাঁড়িয়ে রইল হৃদিতা। তার মনটা ভীষণ খারাপ হয়ে আছে। মনে মনে ভাবল, কি দরকার ছিল আরিয়ানের মনটাকে এভাবে খারাপ করে দেওয়ার। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আরিয়ান দরজা খুলল। হৃদিতাকে পুরোপুরি উপেক্ষা করে বাইরে যেতে নিলেই হৃদিতা তার দুটো হাত ধরে করুণ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে দুহাতে দোকান ধরে সরি বলল। বেশ, আরিয়ানের একাকাশ পরিমাণ অভিমান মুহূর্তের মধ্যেই পানি হয়ে গেল যেন। তার মায়াবিনীর মায়ামাখা মুখে এমনভাবে সরি বলা দেখে সে কিভাবে রাগ করে থাকতে পারে। সব রাগ অভিমান এক সাইডে রেখে সে হৃদিতাকে দেয়ালের সাথে চেপে ধরে তার দুহাতের আঙুলের ভাঁজে নিজের আঙুলগুলোকে মুঠোবন্দি করে মুখের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে আবেশী মাদকতায় কণ্ঠে বলল, আর কখনো যেন এমন কথা তোমার মুখে না শুনি। তাহলে কিন্তু আর রাগ করে থাকবো না, একদম নিরুদ্দেশ হয়ে যাব। তখন কিন্তু তুমি চাইলেও আর আমাকে খুঁজে পাবে না। হৃদিতা ভয়ার্ত কণ্ঠে বলল, আমাদের মধ্যে সাময়িক দূরত্ব তুমি মেনে নিতে পারবে না আরিয়ান? আরিয়ান হৃদিতার নাকে নাক ঘষতে ঘষতে তীব্র নেশাক্ত মাদকতাময় কণ্ঠে বলল, না, একদম পারবো না। একটা মুহূর্ত, একটা সেকেন্ড, একটা পলকের জন্য তোমাকে আমার চোখে ও মনের আড়াল হতে দিতে পারবো না। বিকজ আই লাভ ইউ হৃদি, সো মাচ লাভ ইউ। তুমি শুধু আমার, ইউ আর অনলি মাইন হৃদি। হৃদিতা অশ্রুসিক্ত নয়নে আরিয়ানের চোখের দিকে তাকালো। ওই চোখে একাকাশ পরিমাণ নেশা আর তীব্র আবেগ লুকিয়ে আছে। তীব্র সুখানুভূতির পাশাপাশি একটা তীক্ষ্ণ যন্ত্রণা অনুভূত হচ্ছে হৃদিতার হৃদয়ে। কিছুটা শান্ত হয়ে আরিয়ান হৃদিতার কপালে একটা গভীর চুমু খেয়ে নরম কণ্ঠে বলল, সরি জান পাখি, বেশি কষ্ট দিয়ে ফেলেছি তোমায়। কিন্তু এমন কথা আমার সামনে আর কখনো বলো না, আমি সহ্য করতে পারি না।
আমার হৃদয় ভেঙে চুরে চুরমার হয়ে যায়, নিঃশ্বাস আটকে আসে। তোমাকে ছাড়া থাকার কথা আমি ভাবতেও পারি না। আমি আল্লাহর কাছে প্রতি মুহূর্তে তীব্রভাবে দোয়া করি, তুমি বিহীন জীবন আমাকে যেন তিনি না দেন। হৃদিতা আরিয়ানের মুখ চেপে ধরে নাবোধক মাথা নেড়ে বলল, এমন কথা জীবনে ভুলেও মুখে আনবে না তুমি। তোমাকে বাঁচতে হবে, তোমার স্বপ্নগুলো পূরণ করতে হবে। আর সেই জীবনে আমি তোমাকে চাই। তুমি বিহীন সমস্ত কিছুই আমার কাছে অর্থহীন। খান ম্যানশনের সামনে বিশাল বড় বাগানটা খুব সুন্দর করে সাজানো হলো। পুরো বাগান জুড়ে ডেকোরেশন আর লাইটিং এর আলোয় চোখ ধাঁধানো পরিবেশ সৃষ্টি হয়েছে। রং বেরঙের পর্দা দিয়ে পুরো বাগানটার উপর একটা সুন্দর আবহাওয়া তৈরি করা হলো। হাজারো সাদা এবং কালো গোলাপ দিয়ে পুরো বাগান ডেকোরেশন করা হয়েছে। অতিথিদের বসার জন্য খুব সুন্দর করে টেবিলগুলো সাজানো হয়েছে। পাশে অতি সুন্দর বাগান, সেখান থেকে অজস্র ফুলের মিষ্টি সুঘ্রাণ ভেসে আসছে। বাগানের ডান পাশে বিশাল বড় স্টেজ তৈরি করা হয়েছে। স্টেজটা বাহারি রঙের ফুল, বেলুন, লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। পুরো খান ম্যানশনের বিশাল বড় বাগানটাকে একটা 5 স্টার হোটেলের ওয়েডিং সেরামনির মতো লাগছে। শহরের নামিদামি লোকেরা এসেছেন সেখানে। 6 মাস আগে ঠিক একই জায়গায় এমন একটা অনুষ্ঠান হয়েছিল, কিন্তু সেটা ছিল পুরোটাই মিথ্যার প্রতারণায় ভরা। আজকের অনুষ্ঠানটি হবে সত্যিকারের শুভ সূচনার অনুষ্ঠান। আরিয়ানের বন্ধু বান্ধবীরা তো একেবারে সেজে গুজে পুরো সাহেব বিবি হয়ে এসেছে। প্রত্যেকের লাক্সারিয়াস টয়োটা কার নিয়ে এসেছে। ছেলেরা কালো কোট প্যান্ট আর মেয়েরা সাদা রঙের গর্জিয়াস গাউন পরে এসেছে। সাদা রঙের গাউনের সাথে ম্যাচিং করা ডায়মন্ডের জুয়েলারি। ঈশিতা, শান্ত, রোহান, শ্রাবণী, শাকিল, রিঙ্কি এরা সবাই জোড়ায় জোড়ায় এসেছে। মেয়েরা সবাই তাদের প্রিয় পুরুষের এক বাহু ধরে ধরে আসছে। বাকি সিঙ্গেল বন্ধু বান্ধবীরা এদেরকে দেখে হা হতাশ করছে। মিসেস শাইলা খান, সাদিকা বেগম আর ডক্টর রেজা চৌধুরী সবাইকে ওয়েলকাম করছেন। পুরো জমজমাট হয়ে গেছে আরিয়ান হৃদিতার এঙ্গেজমেন্ট পার্টি। মানুষের কোলাহল আর গান বাজনার শব্দে মুখরিত হয়ে গেছে পুরো চারপাশ। স্টেজে পারফর্ম করছে দেশের নামি দামি সঙ্গীত শিল্পী আর নৃত্যশিল্পীরা। বন্ধুরা যখন আরিয়ানকে সাদা ও গোল্ডেন কালার মিক্স করা অসংখ্য মুক্তা ও ডায়মন্ড খচিত শেরওয়ানি পরিয়ে রেডি করিয়ে আনলো, তখন সে মোটেও অবাক হলো না। সে জানতো এমন একটা অনুষ্ঠান অচিরেই হবে, তাই সারপ্রাইজ পাওয়ার পরেও তার তেমন একটা ভাবান্তর হলো না। উল্টো মনটা একটা অজানা খুশিতে বারংবার দুলে উঠছে। সেটা অবশ্যই প্রিয় মানুষটাকে সারা জীবন নিজের করে পাওয়ার আনন্দ। আজকের পর থেকে হৃদিতা তার বাগদত্তা হয়ে যাবে ভাবতেই অজানা শিহরণ খেলে যাচ্ছে আরিয়ানের মনে। অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগমন ঘটল এই অনুষ্ঠানের অন্যতম মধ্যমণি হৃদিতার। খান ম্যানশনের বিশাল বড় সিঁড়ির ধাপগুলো পেরিয়ে সাদা আর গোল্ডেন কালার মিক্স করা আকর্ষণীয় লেহেঙ্গা পরিহিত অবস্থায় নিচে নামছে হৃদিতা। তার দুই পাশে আছে দুজন করে মোট 4 জন মেয়ে। লেটেস্ট মডেলের দামি লেহেঙ্গাটা হৃদিতার ফর্সা আকর্ষণীয় দেহে খুবই সুন্দর লাগছে। সেখানে ছোট ছোট করে মুক্তা আর ডায়মন্ড বসানো। লেহেঙ্গার পেছনের দিকটা একটু বড় হওয়ায় দুজন মেয়ে তা ধরে ধরে আনছে। গলায় ডায়মন্ডের বড় সুন্দর নেকলেস, কানে আর হাতেও ডায়মন্ডের জুয়েলারি। ব্রাউন কালারে কাল করা লম্বা চুলগুলো খুব সুন্দর করে পরিপাটি করে বাঁধা। এই মুহূর্তে হৃদিতাকে পুরো একটা প্রিন্সেসের মতোই লাগছে। এদিকে আরিয়ান তো চোখই ফেরাতে পারছে না হৃদিতার দিক থেকে। অনুষ্ঠানের সকলে অবাক, বিস্ময়ে তাকিয়ে তাকিয়ে দেখছে অতি সুন্দরী আর সুদর্শনা মেয়েটিকে। আরিয়ানের পাশ থেকে শান্ত ধীর কণ্ঠে বলে উঠল, আরিয়ান বন্ধু, এবার চোখের পলক ফেল, মুখ হা করা বন্ধ কর। এভাবে পলকহীন তাকিয়ে থাকতে থাকতে তুই কানা হয়ে যাবি, আর মুখ হা করে থাকতে থাকতে তোর মুখ দিয়ে মাছে ঢুকে যাবে। তখন হৃদিতা ভাবি আর তোকে পছন্দ করবে না। আরিয়ান নিজেকে সামলে নিয়ে শান্তর বুকে একটা গুঁতো মেরে ফিসফিসিয়ে বলল, তোরা ঋষিতার বিয়েটা একবার আসতে দে, শুধু এমন জ্বালানি জানাবো যে আর বিয়েই করতে চাইবি না। শান্ত একটা শুষ্ক ঢোক গেলে বলল, এমন ঠেট দিস না ভাই, এখনো বিয়ে করে অনেক স্বপ্ন পূরণ করা বাকি আছে আমার। অপর পাশ থেকে রেহান চেঁচিয়ে বলে উঠল, কি নিয়ে এত ফুসুর ফুসুর করছিস রে তোরা? কিছু না, তুই চুপ থাক। শান্তর কথায় পাশ থেকে তন্ময় বলে উঠল, মিঙ্গেল হয়ে ভালোই মজায় আছিস তোরা। এক বন্ধু তো আজকে এঙ্গেজমেন্ট, আর এদিকে আমার মতো হতভাগা সিঙ্গেলরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এসব দেখা ছাড়া আর কিছু করতে পারছে না বলে অতি কষ্ট পেয়েছে এমনভাবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল তন্ময়। পাশ থেকে মাহিম তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। শাকিল তখন চেঁচিয়ে বলে উঠল, তোদের এসব ড্রামা বন্ধ কর। দেখ, হৃদিতা ভাবি এসেছে। আরিয়ান, তুই এবার সামনে যা। আরিয়ান ধীর পায়ে সামনে এগিয়ে গিয়ে হৃদিতার পানের সম্মানী দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে হাত বাড়িয়ে দিল। হৃদিতা কিছুটা লজ্জা পেয়ে হাসি মুখে আরিয়ানের হাতটি ধরল। তখনই বেঁচে উঠল শাহরুখ খানের মন কাঁপানো সেই চিরাচরিত প্রেমের গান, জানাম দেখলো মিট গেই দরিয়া,
हे याहू याहू कैसी सरहदे कैसी मजबूरिया मैं याहू याहू तुम छुपा ना सकेगी मैं यार आज हो तुम भुला ना सकोगी ओ अंदाज हो गूंजता हूँ जो दिल में तो हैरा हो क्यों मैं तुम्हारे है दिल की तो आवाज हो सुन सको तो सुनो धड़कनों की जबा मैं याहू। আরিয়ান রিদিতাকে স্টেজে নিয়ে গিয়ে সেই মনোমুগ্ধকর গানে কাপল ড্যান্স করতে লাগলো। সকলে মুগ্ধ চোখে তাকিয়ে দেখতে লাগলো ভালোবাসায় নিমজ্জিত দুটি লাভ বার্ডসকে। আরিয়ান ও রিদিতা নাচের তালে তালে ঘোর লাগানো এক সম্মোহনী দৃষ্টিতে একে অপরের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে যেন হারিয়ে গেল ভালোবাসার অন্য এক জগতে। এরপরে ছেলে এবং মেয়ে দুই পক্ষ ভাগ হয়ে ড্যান্স করতে লাগলো। ছেলেদের মধ্যে প্রধান আরিয়ান এবং মেয়েদের মধ্যে প্রধান রিদিতা। মেহেন্দি লাগাকে রাখনা ডলির সাজাকে রাখনা গানটিতে দুই পক্ষ তালে তাল মিলিয়ে ড্যান্স করতে লাগলো। একসময় আরিয়ান রিদিতার ড্যান্স পার্টনার হয়ে তার সাথে ড্যান্স করতে লাগলো। ড্যান্স শেষ হলে সকলের করতালির সঙ্গে হুঁশ ফিরল তাদের। এতক্ষণ যেন একটা স্বপ্নের রাজ্যে ছিল তারা। দুজনের মুখে আনন্দ প্রাপ্তির চওড়া হাসি ফুটে উঠল। এরপর আরিয়ান খুব সুন্দর একটা আকর্ষণীয় ডায়মন্ডের রিং নিয়ে অভিনব ভঙ্গিতে হাঁটু গেড়ে রিদিতার সামনে বসে তীব্র আবেগ এবং ভালোবাসা মিশিয়ে বলতে লাগলো, জানি না দুনিয়াতে কি পেয়েছি আর না পেয়েছি, কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে তোমাকে আমার জীবনে পাঠিয়েছেন তিনি। তুমিহীনা আমার জীবন স্রোতহীন নদীর মতো, তরঙ্গহীন জলরাশির মতো। তুমিহীনা আমার জীবন নিথর জলপথের মতো। জীবনে তুমি সেই স্রোতস্বিনী তরঙ্গ যে আমার জীবনে পুনরায় স্রোতস্বিনীর মতো গতি দিয়েছে। আমার জীবনে তুমি হলে সেই সুর যেটা ছাড়া আমার ছন্দময় জীবন পুরোপুরি বেসুরো এবং অর্থহীন। গান যদি আমার বেঁচে থাকার অন্যতম অবলম্বন হয়, তাহলে তুমি হলে সেই গানের মিষ্টি মধুর সুর। তোমার সাথে আমি বেঁচে থাকতে চাই যুগ যুগের পর যুগ। তোমার সাথে আমি আমার যৌবন, মধ্য বয়স আর বৃদ্ধকাল কাটাতে চাই। আমার ভালোবাসাময় রঙিন প্রত্যেকটা প্রহর আমি তোমার সাথে কাটাতে চাই। শেষ নিঃশ্বাসটা আমি তোমার কোলে মাথা রেখে নিতে চাই। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত আমি তোমার সঙ্গ চাই। তোমাকে তীব্র থেকে তীব্রভাবে ভালোবেসে যেতে চাই। থাকবে তো আমার সাথে আজীবন। আজীবন ভালোবেসে হবে কি চিরসাথী আমার। রিদিতা দ্রুত অশ্রুসিক্ত নয়নে আরিয়ানকে মাথা নেড়ে হ্যাঁসূচক সম্মতি জানালো। তীব্র আবেগী কণ্ঠে রিদিতা ভেজা কণ্ঠে বলতে লাগলো, আমি শুধু এই জীবনে নয়, মৃত্যুর পরবর্তী জীবনে জনম জনম ধরে তোমার সাথে থাকতে চাই, তোমার সহসঙ্গী এবং চিরসঙ্গী হয়ে। তোমার জীবনের সুখে দুঃখে আপদে বিপদে হাসি আনন্দে দুঃখে কষ্টে সারাটা জীবন প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে প্রতিটা সেকেন্ডে তোমার সাথে থাকতে চাই। আমি আজীবন তোমার হয়ে তোমাকে ভালোবেসে তোমার সাথে থাকতে চাই আরিয়ান। রিদিতার চোখে পানি টলমল করছে। আরিয়ানের চোখেও আনন্দ অশ্রু এসে ভর করলো। আরিয়ান অতি যত্ন সহকারে রিদিতার ডান হাতের মধ্যম আঙ্গুলে ডায়মন্ডের সুন্দর রিংটি পরিয়ে দিল। এরপর হাতে মিষ্টি করে চুমু খেলো। রিদিতার বাম হাতের মধ্যম আঙ্গুলে এখনো আরিয়ানের দেওয়া আরেকটি হীরের আংটি শোভা পাচ্ছে। এই আবেগঘন সুন্দর দৃশ্য দেখে উপস্থিত সকলের চোখে পানি এসে গেছে। এতটা আবেগ দিয়ে কেউ ভালোবাসার অনুভূতিগুলো প্রকাশ করতে পারে সেটা আরিয়ানকে না দেখলে কেউ বুঝতে পারত না। সকলে করতালির মাধ্যমে অভিবাদন জানালো আরিয়ান ও রিদিতাকে। এরপর সবশেষে আরিয়ান ও তার বন্ধুরা ইয়ারা তেরি মেরি ইয়ারি সবসে পেয়ারি গানটিতে একসঙ্গে ডান্স করলো। এছাড়া ফ্রেন্ডশিপ নিয়ে যত গান আছে প্রায় প্রত্যেকটিতে পারফর্ম করলো সবাই। সাথে রিদিতা এবং রুহিও যোগ দিল তাদের সাথে। রিদিতার সাথে সাথে রুহিও এখন তাদের দলের একজন হয়ে গেছে। অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 12টা বেজে গেল। সব অতিথিরা অনুষ্ঠান শেষ করে খেয়ে দিয়ে যার যার বাড়িতে চলে গেলেন। ডেকোরেশনের দায়িত্বে থাকা লোকেরা সবকিছু আবার খুলে ফেলতে লাগলো। খান মেনশনে সবাই ড্রয়িং রুমে বসে বসে আনন্দের আড্ডা দিতে লাগলো। আজ যেন কারো কোনো ক্লান্তি নেই। সবার কাছে আজ অনেক আনন্দের একটা দিন। সবকিছু আজ পরিপূর্ণ। তখনই হঠাৎ বাড়ির বাইরে গাড়ির হর্নের তীব্র আওয়াজ পাওয়া গেল। সকলে আগ্রহ নিয়ে দেখতে গেল কে এসেছে। ব্ল্যাক কালার একটা BMW কার থেকে নামলেন মিস্টার রায়হান শাহরিয়ার, মিসেস আনিকা রায়হান এবং তাদের একমাত্র ছেলে আদনান শাহরিয়ার। আদনান চারপাশে এত সাজসজ্জা দেখে বেশ বিস্মিত হলো। মনে মনে ভাবতে লাগলো, এখানে কি কোনো অনুষ্ঠান চলছিল নাকি? কই ড্যাড তো কিছু বললো না আমাকে।
তারা প্রত্যেকে সিঁড়ির সামনে আসতে মিসেস শায়লা খান এবং ডক্টর রেজা চৌধুরী তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। এছাড়া উপস্থিত সকলে প্রত্যেকেই তাদেরকে হাসি মুখে স্বাগত জানালো। শুধুমাত্র আরিয়ান আর রিদিতা সেখানে উপস্থিত ছিল না। এদিকে মিস্টার রায়হান শাহরিয়ার মিসেস শায়লাকে আগে থেকেই জানিয়ে রেখেছিলেন যেন এঙ্গেজমেন্টের কথাটা আদনানের সামনে আজকে না তোলেন তিনি। কারণ হিসেবে তিনি বলেছিলেন আগামীকাল সকালে সুন্দরভাবে এটা নিয়ে আলোচনা করা যাবে। আজকে তার অনেক দূর থেকে এসেছে, তাই টায়ার্ড হয়ে গেছে। তাই মিসেস শায়লা আর কিছু বললেন না। আদনান এত বাড়ির এত সাজসজ্জার ব্যাপারে নিজের মাকে এগিয়ে গিয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখন একটা মেয়ের সাথে ধাক্কা লাগলো তার। আদনান দরজা দিয়ে প্রবেশ করছিল আর মেয়েটাও এদিক দিয়ে তাড়াহুড়ো করতে করতে কোথাও যাচ্ছিল। মেয়েটার পরনে ল্যাভেন্ডার কালারের সুন্দর ও গর্জিয়াস একটা গাউন, চুলগুলো সামনের দিকে পরিপাটি করে পিঠমায় ছড়িয়ে রাখা। মেয়েটা পড়ে গিয়ে দরজার সামনে বসে পড়লো। আদনান সরি বলতে বলতে মেয়েটাকে ওঠাতে যাবে, অমনি মেয়েটা ওর দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, চোখে দেখতে পান না নাকি? দিলেন তো একেবারে পাটা একেবারে ভেঙে। বলে এসে ব্যথায় কুকড়াতে লাগলো। এই মুহূর্তে সুঠাম দেহের অধিকারী সুদর্শন এই পুরুষটাকে তার ভীষণ বিরক্ত লাগছে। প্রথমে মেয়েটার মায়াবী ও সুন্দর মুখ দেখে আদনান কিছুটা থমকে গেলেও হঠাৎ করে মেয়েটার এরূপ রূঢ় কথাবার্তায় আদনানেরও মেজাজ গেল চোটে। সেও বেশ কড়া কণ্ঠ বলল, এক্সকিউজ মি মিস, আপনি তাড়াহুড়ো করে বাইরের দিকে যাচ্ছিলেন, দোষটা আপনার বেশি। আর এদিকে আমি ম্যানার্স দেখিয়ে সরি বলে আপনাকে উঠাতে যাচ্ছি, আর আপনি কিনা উল্টো আমাকেই কথা শুনিয়ে দিলেন। রেডিকিউলাস। রাখুন আপনার সরি আর রিডিকিউলাস। হঠাৎ করে সামনে এভাবে খাম্বার মতো করে দাঁড়ালে পড়ে তো যাবই। ওদিকে বাইরে কত মেহমান এসেছে, আমাকে দেখতে যেতে হবে। বলে মেয়েটা উঠতে যেতে নিয়ে আবারও পড়ে যেতে নিলে আদনান দুহাতে ওকে শক্ত করে ধরে ফেললো। পেয়েছেন তো পায়ে ব্যথা, তাও আপনার তেজ কমেনি। এখন তো আবার পড়ে গিয়ে কোমরটাও ভাঙতো। ভাঙলে ভাঙুক, তাতে আপনার কি? আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? ছাড়ুন আমাকে। আদনান কিছু বলতে যাবে, তখনই মিসেস সাদিকা বেগম রুহিকে খুঁজতে খুঁজতে এদিকে আসছিলেন। হঠাৎ আদনান আর রুহিকে এভাবে ধরে থাকতে দেখে তিনি অবাক হয়ে বললেন, আরে আদনান বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি ভেতরে এসো। আদনান তাড়াতাড়ি রুহিকে ছেড়ে দিল। রুহিও টাল সামলাতে না পেরে আবারও নিচে পড়ে গেল। সে আবারও ব্যথায় কাতরে উঠে চোখমুখ কুচকে আদনানকে উদ্দেশ্য করে বলল, এই মিস্টার, আপনি আমাকে এভাবে ফেলে দিলেন কেন? আপনি না একটু আগে আমাকে বললেন এভাবে ধরে রেখেছেন কেন, তাই ফেলে দিলাম মিস ধনীলঙ্কা। আদনানের সোজা সাপটা নির্লিপ্ত উত্তর। রুহি রেগেমেগে চোখমুখ কুচকে বলল, কি বললেন আপনি? মিসেস সাদিকা বেগম রুহিকে তাড়াতাড়ি করে উঠালেন। তারপর মেয়েকে সামান্য বকাঝকা করে তিনি বললেন, কার সাথে এত ঝগড়া করিস তুই? জানিস ওকে? রুহি গাল ফুলিয়ে বলল, আমি কি করে জানবো উনিকে? আরে বোকা মেয়ে, উনি তো তোর রায়হান আঙ্কেলের ছেলে মিস্টার আদনান। রূপে গুণে একদম পারফেক্ট ছেলে যাকে বলে। আদনান নিজের প্রশংসায় গান আর রুবিয়ে সাদিকা বেগমের ছোট্ট ভুল সংশোধন করে দিয়ে বলল, মাই ফুল নেম ইজ মিস্টার আদনান শাহরিয়ার। ওহ, ভুল হয়ে গেছে, ওটাই হবে। তা আদনান বাবা, তুমি এখানে এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও ভেতরে যাও, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আদনান গটগট পায়ে দ্রুত ভিতরে চলে গেলে রুহি গাল ফুলিয়ে মনে মনে আদনানকে 101টা গালি দিতে লাগলো। শালা আফ্রিকার হনুমান, ওগান্ডার জলহস্তি, আমাকে বলে কিনা মিস ধানীলঙ্কা। আবার আমাকে ফেলে দিয়ে উল্টো আমাকেই কথা শুনিয়ে চলে গেল। আর আম্মু ওকে কিছু না বলে উল্টো আমাকেই বকাঝকা করলো। এই ব্যাটার পক্ষ নিয়ে আবার সুনামও করলো। আমিও কি কোনো অংশে কম নাকি? মিস্টার আদনান শাহরিয়ার, আই উইল সি ইউ। মনে মনে এসব গালি দিয়ে আর আদনানের 14 গোষ্ঠী উদ্ধার করে সেও ধীর পায়ে সামনে পা বাড়ালো। পায়ে ব্যথা পেয়েছে বলে আস্তে আস্তে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো। রাতে এসে ফ্রেশ হয়ে বিছানায় গালিয়ে দিয়েছিল আদনান। শরীর এতটাই ক্লান্ত ছিল যে কি কারণে খান মেনশনে অনুষ্ঠান হচ্ছিল সেটা আর কাউকে জিজ্ঞাসা করার অবকাশ হয়নি। রাতের খাবারটাও সে খায়নি। অগত্য মিসেস আনিকা রায়হানও আর তাকে বিরক্ত করেনি। রাত প্রায় 2টার দিকে ঘুম ভেঙে যায় আদনানের। পুরো রুম অন্ধকারাচ্ছন্ন দেখে সে উঠে বসলো। রুমের দরজাটাও খোলা। এদিকে ক্ষুধার পাশাপাশি তার বেশ পানি তেষ্টা পেয়েছিল, তাই সে দ্রুত বিছানা থেকে নেমে টেবিল থেকে জগটা নিয়ে রুমের বাইরে বেরিয়ে এলো। অচেনা একটা বাড়িতে এরকম অন্ধকারাচ্ছন্ন এবং নীরব
নীরব পরিবেশে তার কেমন অস্বস্তি অনুভব হতে লাগলো। তবুও সে যথাসম্ভব নিজেকে শান্ত করে মোবাইলের ফ্ল্যাশ অন করে সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো। ডাইনিং রুমে ফ্রিজের কাছে এসে ঢকঢক করে এক বোতল পানি খেয়ে নিল, সাথে জগ ভর্তি করে পানি নিয়ে নিল। তার আবার রাতে প্রচুর পানি তৃষ্ণা পায়। এদিকে ক্ষুধা পেয়েছে বলে রান্নাঘরের দিকে এগিয়ে যায় আদনান। তখনই সেখান থেকে বিড়াল ছানার মতো কটকার আওয়াজ হতে থাকে। সে সাবধানে পা টিপে টিপে সামনে যেতে লাগলো। তার ধারণা রান্নাঘরে হয়তো চোর ঢুকেছে। আবছা অন্ধকারে একটা কালো আবেবের সামনে থেকে কিছুটা মৃদু আলো বেরিয়ে আসছে। আদনান মোবাইলে ফ্ল্যাশ না জ্বালিয়ে পেছন থেকে অস্পষ্ট অবয়বটাকে ধরে চোর চোর বলে চেঁচাতে লাগলো। সাথে সাথে অস্পষ্ট অবয়বটি মৃদু আর্তনাদ করে দু হাতে শক্ত করে তার মুখ চেপে ধরলো। আদনান চোখ বড় বড় করে অস্পষ্ট মুখটার দিকে তাকিয়ে রইল। মুখ বন্ধ থাকা অবস্থাতেই অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, মিস ধানি লঙ্কা। রুহি রেগে কটমট করে আদনানের মুখে ছেড়ে দিল। আদনান ছাড়া পেয়ে কিছুটা শ্বাস নিয়ে রুহির মুখের উপর ফ্ল্যাশ লাইটটা ধরলো। রুহি চোখ মুখ খিচে বন্ধ করে নিল। রুহি আদনানের দিকে আঙ্গুল তাক করে রেগে বলতে লাগলো, এই মিস্টার, সমস্যা কি আপনার? এভাবে এত রাতের বেলা চোরের মতো করে রান্নাঘরে ঢুকছিলেন কেন? আর এরকম চোর চোর বলে চেঁচাচ্ছিলেন কেন? আদনান তার বাঁ ভুরু উঁচিয়ে রুহিকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে বলতে লাগলো, আমি চোরের মতো ঢুকেছি নাকি তুমি ঢুকেছিলে? আর চোরের মতো এভাবে রান্নাঘরে কটকট আওয়াজ করলে চোর চোর বলেই তো চেঁচাবো। রুহি বিরক্ত হয়ে বলল, আমার মামা বাড়ি, আমি যা খুশি তাই করব, তাতে আপনার কি? আমারও আন্টির বাড়ি, আমি যা খুশি তাই করব, তাতে তোমার কি? উফ, এত কথা বাদ দিয়ে বলুন, এখানে কেন এসেছিলেন? আদনান কোনো কিছু না বলে মোবাইলের ফ্ল্যাশটা সামনের দিকে ধরে তাকাতেই দেখতে পেল রুহি ম্যাগি নুডলস রান্না করছিল। আদনানের খিদেটা কেন জানি আরো চড়া হলো। তবুও বাইরে থেকে বেশ ভাব নিয়ে সে বলল, আমার নাইট ওয়াক করার অভ্যাস, তাই হাঁটছিলাম। তুমি বুঝি নুডলস রান্না করছিলে? হ্যাঁ, ভীষণ ক্ষুধা পেয়েছিল। তখন নাচানাচিতে ব্যস্ত থাকায় খাবারের কথা মনেই ছিল না। আদনানের একবার ইচ্ছে হলো এই বাড়িতে কি অনুষ্ঠান হচ্ছিল সেটা রুহিকে জিজ্ঞেস করার, কিন্তু তার আগে রুহি এক অভাবনীয় অফার দিয়ে দিল তাকে। নুডলস খাবেন? আদনান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি আমাকে নুডলস অফার করছো, ব্যাপার কি? রুহি ঠোঁট উল্টে বলল, না মানে আমার খাবারের দিকে তো নজর দিয়ে দিচ্ছিলেন। এখন যদি আমি একা খাই নিশ্চয়ই আমার পেট ব্যথা করবে, তাই ভাবলাম আপনাকে দিয়েই খাই। আদনান রেগেমেগে কিছু বলতে যাবে তার আগে রুহি পেন থেকে নুডলসটা দুইটা বাটিতে বেড়ে নিয়ে একটা আদনানের দিকে বাড়িয়ে দিল। আদনান সেটা নিয়ে চুপচাপ খেতে লাগলো। কেমন হয়েছে বলবেন না? নট সো ব্যাড, বাট ইটস ভেরি স্পাইসি। বলেই আদনান পানি খেতে লাগলো। সে বেশি ঝাল খেতে পারে না, কিন্তু রুহির ঝাল ভীষণ প্রিয়, তাই নুডলসটা অতিরিক্ত মশলা দিয়ে রান্না করেছে সে। আদনান খাওয়ার মাঝে মাঝে একটু পরপর পানি খাচ্ছে। রুহি মুখ ঝামটা দিয়ে বলল, ভালো মতো প্রশংসা তো করবেনই না। নট সো ব্যাড, সো স্পাইসি। কিছু বললে? না কিছু না, আপনি খান। খেতে খেতে একসময় আদনান ঝালে হিসিস করতে থাকা রুহির দিকে তাকালো। ঝালে জিহ্বা পুড়ে যাচ্ছে, অথচ একবারও পানি খাচ্ছে না মেয়েটা। ফর্সা গাল দুটো কেমন লালচে বর্ণ ধারণ করেছে। আদনানের ইচ্ছে হলো একবার সেগুলোকে গভীরভাবে ছুঁয়ে দিতে। পরে নিজের ইচ্ছেতে নিজে ভীষণ বিরক্ত হলো সে। এরকম ঝগড়াটা একটা মেয়ের প্রতি কেন সে এত ইন্টারেস্ট ফিল করছে, সেটার উত্তর নিজেই সে পেল না। তবুও খাওয়ার ফাঁকে ফাঁকে রুহির মিষ্টি মুখটার দিকে বারবার আর চোখে তাকাতে লাগলো সে। পরদিন খান মেনশনের ড্রয়িং রুমে যথারীতি আলোচনা বসলো সবাইকে নিয়ে। আলোচনার টপিক হলো আরিয়ান আর রিদিতার বিয়ে। সেই আলোচনায় সবাই উপস্থিত থাকলেও এখনো অংশগ্রহণ করেনি আদনান। সে এখনো রুমে বেঘরে করে ঘুমাচ্ছে। মিসেস সানিকা রায়হান বাধ্য হয়ে আদনানের জগের পানিতে ঘুমের ওষুধ দিয়ে রেখেছিলেন। তিনি চান না এখনই এসে একটা হুলস্থুল কাণ্ড ঘরে বসুক আদনান। উনি এখনও রিদিতার বিয়ের ব্যাপারটা নিয়ে আদনানের সাথে কথা বলার জন্য প্রস্তুত নন। মানসিকভাবে প্রস্তুতি নিতে তার কিছুটা সময় লাগবে। এরপর ছেলেকে বোঝানোর জন্য যা যা করা দরকার হয় তিনি সব করবেন। দরকার হলে ছেলের হাতে পায়ে ধরে কোনো ঝামেলা না বাঁধানোর জন্য অনুরোধ করবেন। আপাতত তাকে এসব জানতে দিতে চান না তিনি। মিস্টার রায়হান শাহরিয়ারও একই চিন্তাধারার, কিন্তু তাদের মনে মনে প্রবল অপরাধবোধ কাজ করছে। তাদের বারবার মনে হচ্ছে ছেলেটাকে তারা বাজেভাবে ঠকাচ্ছে, কিন্তু এছাড়া আর কি বা উপায় আছে। নিজের শাইলা আনিকা রায়হানের উদ্দেশ্য বললেন, আদনান বাবা কোথায়? সে কি বিয়ের ব্যাপারে কিছু জানে? ওকে আমরা এখনো কিছুই জানাইনি। মিসেস আনিকা রায়হানের কথায় উপস্থিত সকলে অবাক হয়ে গেল। তারা মনে করত যে আদনান সবটা জানে, আর তাকে এভাবে না জানানোর মানেটা কি? আদনানকে কিছু জানানো হয়নি কেন? ডক্টর রেজা চৌধুরী জিজ্ঞেস করলেন। আসলে তেমন সিরিয়াস কোনো ব্যাপার না, ও এসব ব্যাপারে তেমন একটা ইনভলভ হতে চায় না, তাই পরে জানালেও সমস্যা হবে না। তাই বলে নিজের একমাত্র কাজিনের বিয়ে সম্পর্কে এখনো জানবে না?
আরিয়ান পাল্টা প্রশ্ন করল। মিসেস আনিকা রায়হান চুপ হয়ে গেলেন। তার মনে মনে যে কতটা অনুতাপ আর অনুশোচনা হচ্ছে তা তিনি ভালো জানেন। মিস্টার রায়হান পরিস্থিতি সামাল দিতে বললেন, আরে ও নিয়ে তুমি চিন্তা করো না আরিয়ান, তুমি নিজের বিয়ে নিয়ে চিন্তা করো। আফটার অল জীবনে বিয়ে তো একবারই করবে, তাই আগে ভাগে ভালো মতো প্রিপারেশন নিয়ে নাও। আরিয়ান হৃদিতার দিকে তাকিয়ে মুচকি হাসলো। হৃদিতাও মাথা নিচু করে লজ্জা পেয়ে মুচকি হাসলো। আদনান আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল সবে মাত্র। ঘড়ির দিকে তাকিয়ে তড়াক করে লাফিয়ে উঠল সে। দুপুর প্রায় 12টা বাজতে চলল। এখনো সে কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছে। এত বেলা অবধি সে কখনোই ঘুমায় না। হাইস্ট হলে সকাল 7টা পর্যন্ত ঘুমায়। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে দ্রুত ওয়াশরুমে চলে গেল আদনান। তখনই সকালে চা নাস্তা নিয়ে রুমে ঢুকলো রুহি। মিসেস শাইলা তাকে জোর করে আদনানের রুমে পাঠিয়েছেন। কালকের ঘটনার পর থেকে আদনানের সামনে সে মোটেও আসতে চায়নি। তাও এক প্রকার বাধ্য হয়ে মুখ গোমরা করে ভেতরে ঢুকলো। কিন্তু ভেতরে ঢুকে কাউকে না দেখে সে অবাক হয়ে গেল। নাস্তার ট্রেটা টেবিলের উপর রেখে চারপাশে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। রুমে কেমন অন্যরকম একটা সুঘ্রাণ ছড়িয়ে আছে। কালোবধি এ রুমে এমন সুঘ্রাণ ছিল না। এটা কি আদনানের পারফিউমের ঘ্রাণ? মন মাতানো এক মিষ্টি সুঘ্রাণ। এক রাতেই ঘরের প্রতিটা আসবাবপত্র কি সুন্দর করে গোছানো। একটা শৌখিন আছে বলতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছিলেন রুহি। তখনই ওয়াশরুমের দরজাটা খট করে খুলে গেল। রুহি পেছনে তাকিয়ে কিছু বুঝে ওঠার আগে আদনান পরনে কেবলমাত্র তোয়ালে জড়িয়ে মাথা মুছতে মুছতে খালি গিয়ে রুমে প্রবেশ করলো। ঘাড় অবধি লম্বা সিল্কি ভেজা চুলগুলো কপালের উপর ছড়িয়ে আছে। জিম করা ফর্সা মসৃণ শরীরটা হালকা হালকা ভেজা। শরীর থেকে একটা মনমাতানো সুঘ্রাণ ভেসে আসছে। রুহি সেদিকে ঢাপঢাপ করে তাকিয়ে থাকলো। ওর যে লজ্জা পেয়ে পালানো উচিত সে কথা বেমালুম ভুলে গেল যেন। আদনান এতটাই অবাক হয়ে তাকিয়ে আছে যে সে যে খালি গায়ে একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছে সে কথা যেন ভুলেই গেছে। এভাবে কিছুক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে থাকার পর যখন দুজনেরই হুঁশ ফিরল তখন দুজনেই একসাথে জোরে একটা চিৎকার করলো। রুহি চিৎকার থামিয়ে যেই দরজা দিয়ে পালাতে যাবে অমনি হোঁচট খেয়ে উল্টে আদনানের উপর পড়ে গেল। আদনান বেচারা ওকে নিয়ে বিছানায় পড়ে গেল। রুহি চোখ মুখ খিচে বন্ধ করে আছে আর আদনান হতবিহ্বল হয়ে শুয়ে আছে বিছানায়। তখনই বাইরে কারো পায়ের আওয়াজ শুনে দ্রুত রুহিকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো সে। তাড়াতাড়ি গিয়ে দরজা বন্ধ করে দিল। ওপাশ থেকে মিসেস আনিকা রায়হান আর মিসেস শাইলা ডাকতে লাগলেন, কি হয়েছে আদনান? এত চিৎকারের শব্দ কিসের? রুহিরও আওয়াজ শুনলাম মনে হয়। ও কি ভেতরে আছে? এখন যদি আদনান বলে যে রুহি ভেতরে আছে তাহলে ওরা কি নাকি ভেবে বসবে। তাই আদনান মিথ্যা করে গলা উঁচিয়ে বলল, আরে না আন্টি, রুহি কি ভিতরে আসবে কি করে? আপনি ভুল শুনেছেন মনে হয়। আমি তো ভিতরে মিউজিক বাজিয়ে ডান্স করছিলাম। ওহ, আমিও না কি নাকি ভেবে বসে আছি। রুহি কি তোমায় চা নাস্তা দিয়ে গেছে বাবা? হ্যাঁ আন্টি, একটু আগেইও দিয়ে গেছে। আদনান, তুমি দ্রুত রেডি হয়ে নিচে আসো। ঠিক আছে আম্মু। মিসেস আনিকা রায়হান আর মিসেস শাইলা চলে গেলেন। আদনান যেন হাত ছেড়ে বাঁচল। পেছনে ঘুরে তাকাতেই ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে থাকা রুহিকে নজরে পড়ল তার। সাথে সাথে মেজাজ কিছুটা চটেও গেল। এই মেয়ে, কি সমস্যা তোমার? বলা নেই কওয়া নেই এভাবে একটা ছেলের রুমে এসে বসে আছো? রুহি ভেঙচি কেটে বলল,